নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। সকলে ভালো আছো তো? তোমাদের ক্লাস 11-এর পুঁইমাছার প্রথম পর্ব আগে তোমরা শুনেছ। আজকে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব আমি বোঝাবো। প্রথম অংশে তোমরা দেখেছ সহায়হরি, অন্নপূর্ণা, খেন্তির সাধারণ জীবনযাপন প্রণালী। কিন্তু তাদের সাধারণ জীবনযাপন প্রণালীও গ্রাম্য সমাজের চোখে অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে, যেহেতু খেন্তির যথাসময়ে বিবাহ সম্পন্ন করতে পারেনি সহায়হরি। অর্থের অভাব আর মেয়ে সম্পর্কে সহায়হরি উদাসীন। তাদের পরবর্তী জীবনযাত্রা কীরকম হলো সেটাই আমরা দ্বিতীয় পর্বে দেখব। খুব মন দিয়ে শুনতে হবে, যেহেতু তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার টোটালটাই এমসিকিউ ভিত্তিক। এক একটা লাইন থেকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তাই খুব মনোযোগের সহিত বুঝতে হবে। শুধু আমি বোঝানোটুকুই নয়, বোঝানো হয়ে গেলে বাড়িতে কিন্তু বেশ কয়েকবার ধরে ধরে রিডিং পড়তে হবে, যাতে মাথায় লেখাগুলো বসে যায়। কোনটা কার উক্তি, কোন পরিপ্রেক্ষিতে লেখা, কে কাকে বলেছিল, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখতে হবে। তো শুরু করা যাক দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অংশ। আমাদের যতটা বোঝানো হয়েছিল তারপর থেকে। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। দেখো, এইটুকু অংশের মধ্যে কতগুলো প্রশ্ন হতে পারে। কোন ঋতুর প্রেক্ষাপটে গল্পটা লেখা হয়েছে? সহায়হরি কী দেখলেন? দুই মেয়ে গায়ে কী দিয়েছিল? কোন গাছের তলায় দাঁড়িয়েছিল? শুধু একটা লাইনে কত ধরনের প্রশ্ন। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দিকি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। যে জামা সহায়হরি মেয়েকে গায়ে দিতে বলেছিল, সেই জামার ইতিহাস নিম্নে বর্ণিত। খুব ভালো করে শোনো। বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কখনো কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। কোথা থেকে কিনেছিলেন জামা, কত মূল্যের, কী রঙের, কী কাপড়ের, সবটাই কিন্তু ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই উহা থাকিত। পৌষ সংক্রান্তি। সন্ধ্যেবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়া, ময়দা আর গুড় দিয়া চটকাইতেছিলেন। পৌষ সংক্রান্তির দিন সাধারণত প্রত্যেক বাঙালি বাড়িতেই কম বেশি পিঠে উৎসব বা পিঠে পার্বণ হয়ে থাকে আর কি। তো সেই একই প্রথা অন্নপূর্ণাও মেনে চলছে। তার বাড়িতেও পিঠে তৈরির প্রস্তুতি চলছে। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া 1 থাল নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই। কেন স্বীকৃত হন নাই? এটা খুব ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেরে। তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া আর শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিলেন, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। মেজো মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে, লুব্ধ মানে লোভ, তারও লোভ হচ্ছিল ওটা দেখে, মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এই সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল।
অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত আসতে খেন্তি এটাই চেয়েছিল, তাই সে তাড়াতাড়ি দ্রুততার সাথে, ক্ষিপ্ত মানে দ্রুত, হস্তে নারিকেলের উপরের মালাখানা যাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, ওবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুগ তক্তি এসব হয়েছে। এইটুকু পরে বুঝতেই পারছো যে কত ধরনের প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা লাইনে বিভিন্নভাবে প্রশ্ন আসছে, তাই খুব মনোযোগের সহিত পড়তে হবে। গল্প কিন্তু খুব সহজবোধ্য, পড়লে বুঝবে না এমন নয়, কিন্তু মাথায় রাখার ব্যাপার আছে। প্রত্যেকটা লাইন, কার বাড়িতে কোন পিঠে হয়েছিল, কাদের নিমন্ত্রণ করা হয়েছিল, এগুলোও কিন্তু প্রশ্নের অন্তর্ভুক্ত। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? ধরো এই লাইনটা দিল, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না, এই উক্তিটি কার? তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভতেও দেওয়া থাকে, বাঁদিকে ধরো 4টে উক্তি দিয়ে দিল, ডান স্তম্ভে 4টে নাম দিয়ে দিল, তখন মেলাতে হবে। তাই কোনটা কার উক্তি খুব ভালো করে কিন্তু মনে রাখার চেষ্টা করো। খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকলের ছাই দিয়েই করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় কোনো ক্ষীর দিলেই ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মায়ের চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে, অর্থাৎ খেন্তি নারকোল খেয়ে অত্যন্ত আনন্দ পেয়েছে, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসত, দেখি গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হইল না, তাহার মুখ দেখিয়া বোঝা গেল। পুঁটি বলিল, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজ মেয়ে পুঁটি খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলে খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, হতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। এ দ্বারা এই উক্তিগুলো বা এই প্যারাগ্রাফটার দ্বারা খেন্তির ভোজন পারিপাট্য, অর্থাৎ সে যে কতটা খেতে ভালোবাসে তারই বর্ণনা দেওয়া হয়েছে। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত, নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল।
দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। কিন্তু পাত্রের বয়স কত, কার তৎপরতায় বিবাহ হয়েছিল, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। পাত্রটির কিসের ব্যবসা সেটাও একটু ভালো করে দেখো। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কি না। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এজন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চিলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। কোথায় খেন্তির শাড়ির আঁচল লুটাচ্ছিল সেটা একটু দেখে নিও। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভাড়া ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুঁয়েমে শুয়ে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। খেতে ভালোবাসত খেন্তি, তাই আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার প্রথম তার সেই মেয়ের কথাই মনে পড়েছে। বৈশাখ মাসে বিয়ে হয়েছে, ফাল্গুন চৈত্র মাস অতিক্রান্ত, এখনও অভাবের সংসারে তারা আনতে পারেনি খেন্তিকে, তাই মায়ের মন খেন্তির জন্য হু হু করে উঠেছে। 1 বছরের ওপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের উঠছে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? কার সাথে বসে কোন সময়ে গল্প করছিলেন সহায়হরি, এটা একটু দেখে নিন। সহায়হরি হুঁকাটায় 5-6টা টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বলে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। 250 টাকা বর্পণ তখনও সহায়হরি দিয়ে উঠতে পারেনি, তাই তারা মেয়েকে এই বাড়ি পাঠাতে চায়নি। ওদের বক্তব্য, আগে বর্পণের টাকা মেটাতে হবে, তারপরেই তোমরা তোমাদের বাড়ি তোমাদের মেয়েকে নিয়ে যেতে পারবে। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না। ভেবে দেখলাম কি না, মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে গড়ের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পর বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করিতে পৌষ মাসে দেখতে গেলাম।
মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এই রকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন জামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একেবারে কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না। এমনই জামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে ডালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। অর্থাৎ বসন্ত হয়েছিল খেন্তির, তার কোনো চিকিৎসা করেনি। বসন্ত গায়ে উঠবার সাথে সাথে শ্বশুরবাড়ির লোকজন গা থেকে গয়নাগুলো ভরে দূর সম্পর্কের সহায়হরির এক দূর সম্পর্কের বোনের বাড়ি তাকে দিয়ে যায়। বিনা চিকিৎসায় বিনা সেবা শুশ্রূষায় খেন্তি সেখানেই মারা যায়। তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকরি পিঠের জন্য চালের গুঁড়ের গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসো, বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। গোলা তৈয়ারি হয়ে গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়ে চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুঁটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। ষষ্ঠী ঠাকুর সন্তানদের দেখাশোনা করে, তাই প্রথম পিঠে নিয়ম অনুযায়ী ষষ্ঠী ঠাকুরের উদ্দেশ্যেই দান করা হয়। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচলতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুঁটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খস খস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাত তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তার কত স্বাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল আর কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান
জীবনের লাবণ্যে ভরপুর। গাছ প্রাণ পেয়েছে, কিন্তু খেন্তি প্রাণ পায়নি। খেন্তির জীবন অসময়েই ফুরিয়ে গিয়েছে। গ্রামের নিচু দলাদলি, শ্বশুরবাড়ির বরপণের টাকা না দিতে পারা, বাবার উদাসীনতা, সব কিছু তাকে ধীরে ধীরে শেষ করেছে। সে অসময়ে পৃথিবী ছেড়েছে, কিন্তু পুঁই মাচা গাছটি প্রাণ পেয়ে এখনও জীবনের লাবণ্যে ভরপুর হয়ে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু পুঁই গাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত, তাই গল্পের নাম পুঁই মাচা। সব দিক থেকে সার্থক। গল্পটা সম্পূর্ণভাবে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি গল্প পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।